হ্যালো ব্রেন, ছোট্ট দুই তিনটা আপডেট। ইসরায়েল, ইউএসএ এবং ইরান ওয়ার কেন্দ্র করে লেবানন ইস্যুকে কেন্দ্র করে মূলত পিস টক এই মুহূর্তে সবচেয়ে ক্রিটিক্যাল অবস্থানে পৌঁছে গেছে। যে ক্রিটিক্যাল অবস্থানের মিনিংস এরকম যে পিস টকটা হয়তো ব্যর্থ হয়ে যেতে পারে ফাইনালি, এবং এটাকে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই মূলত ইরানিয়ান এবং পাকিস্তানি ডেলিগেশন খুব হার্ডলি ট্রাই করে যাচ্ছে। কিন্তু মধ্যখানে সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যার একমাত্র উদ্দেশ্য এই মুহূর্তে এই পিস টককে পুরোপুরিভাবে স্যাবোটেজ করা এবং আলটিমেট ওয়ারটাকে লেবানন প্রান্তে কন্টিনিউ করা এবং লেবাননের বিশাল ভূমিটাকে দখল করা। এটা তার একমাত্র এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে এবং এটাকে ফুলফিল করার জন্য সে যে কোনো ধরনের মুভমেন্ট করতে কোনো ধরনের দ্বিধা করছে না। গতকালকে থেকে আজকের এই পর্যন্ত পিসটকের সবচেয়ে বড় মাত্রা যোগ করেছে মূলত হাইয়েস্ট ডেলিগেশন মধ্যপ্রাচ্য এবং ইরানে ভ্রমণ করে তাদের দুই পার্টিকে ক্লিয়ারলি এটুকু বোঝানোর চেষ্টা করেছে যে কেন পিস টকটা এই মুহূর্তে প্রয়োজন এবং কীভাবে এটাকে একটা ফাইনাল সলিউশনে নিয়ে যাওয়া যায়, এন্টার রিজনে কীভাবে পিস স্টাবলিশ করা যায়। আসিফ মনির ঠিক সেই কাজটা করার জন্য তিনি চলে গিয়েছিলেন তেহরানে এবং একইভাবে শাহবাজ শরীফ এন্টার মিডল ইস্ট চষে বেড়াচ্ছেন আজকে এখন পর্যন্ত। সো যতটুকু এখন পর্যন্ত জানা গেছে যে মধ্যপ্রাচ্য ভিত্তিক আলোচনায় ওয়াশিংটন থমথমে অবস্থায় রয়েছে, যেখানে ওয়াশিংটন নিজেও এটা কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছে না যে কীভাবে সমাধান করবে, কারণ বেঞ্জামিন নেতানিয়াহু কোনো কিছু মানছেন না। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে লেবানন দুটো ভাগে বিভক্ত হয়ে আছে। একটা হচ্ছে খ্রিস্টান ভার্সেস সুন্নি এলাই, আর একটা হচ্ছে শিয়া এলাই, যেটা হিজবুল্লাহ লিড, এবং এই হিজবুল্লাহ লিড এলাই মূলত এন্টায়ার সাউদার্ন লেবাননকে কন্ট্রোল করে যাচ্ছে। যে সাউদার্ন লেবাননে মূলত লেবানন গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নেই, কিন্তু লেবানন গভর্নমেন্টের সাথে এই মুহূর্তে পিসটক করে যাচ্ছে ইউএসএ এবং তার অ্যালায়েন্স। সো যাদেরকে নিয়ে মূল সমস্যা, যাদের হাত ধরে মূলত সাউদার্ন লেবাননকে ঠিক করা যাবে, তাদেরকে পিসটকে না রেখে পিসটক করে যাচ্ছে মূলত যাদের হাতে কোনো কন্ট্রোল নেই তাদের মাধ্যমে। মানে মূল মিনিংস হচ্ছে এরকম যে বর্তমান যে লেবানন গভর্নমেন্ট রয়েছে সুন্নি এবং খ্রিস্টান লিড, সেই গভর্নমেন্ট এন্টায়ারলি সাউদার্ন লেবাননকে লিটারালি ইসরায়েলের হাতে তুলে দেওয়ার প্ল্যান করে যাচ্ছে। লেবাননকে 3 টুকরোতে স্থানান্তরিত করতে যাচ্ছে, যার 8 কিলোমিটার বাফার জোন মূলত ইসরায়েল কন্ট্রোল করবে, তারপরের বাফার জোনটাও ইসরায়েল কন্ট্রোল করবে এবং এখানে কোনো ধরনের হিউম্যান সেটেলমেন্ট থাকবে না এবং এটা আলটিমেট হচ্ছে অকুপেশন, সেটা করার চেষ্টা করে যাচ্ছে। এবং এটা নাম করলে মূলত ইসরায়েলের দৃষ্টিতে তারা কোনো ধরনের পিসটক মানবে না এবং আলটিমেট ওয়ারে ফিরে যাবে। এবং এটাকে সলিউশনে নিয়ে আসার জন্য ডোনাল্ড ট্রাম্প গতকালকে একটা টুইট করেছেন যেরকম যে 34 বছর শেষে একটা পিসটকে বসেছে, এটাকে সে যে কোনো মূল্যে ফাইনাল পিস এস্টাবলিশমেন্টে দেখতে চায়। একই সময়ে ডোনাল্ড ট্রাম্পকে গতকালকে ফক্স নিউজ একটা ইন্টারভিউ দিয়েছেন আজকে, যেটা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল, যেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে পাকিস্তানের ওয়ার্ল্ড স্টেজে খুব বড় কোনো ইনফ্লুয়েন্স না থাকার পরও পাকিস্তানের মতো একটা কান্ট্রিকে সে কেন পিস নেগোসিয়েশনে প্লেস হিসেবে বেছে নিয়েছে, পেছনের কারণগুলো কী হতে পারে। তখন সে উত্তর দিয়েছে আসিফ মুনির এবং শাহবাজ শরীফ খুব জেন্টলম্যান এবং তাদের খুব বড় ক্রেডিট রয়েছে এন্টার পিস এস্টাবলিশ করার পেছনে। তার দৃষ্টিতে একমাত্র ব্যক্তি আসিফ মুনির, যিনি হচ্ছেন এই মুহূর্তে তেহরান এবং ওয়াশিংটনের সাথে গুড রিলেশন রয়েছে, সে ছাড়া এখানে এই পিসটা এস্টাবলিশ করার মতো খুব বড় কোনো মানুষ এই মুহূর্তে ওয়ার্ল্ডে নেই যাদের হাত ধরে এটা করা যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প অনেক দিক থেকে খারাপ হলেও সম্ভবত এই কথাটা ঠিকই বলেছে, এর পেছনের বেশ কয়েকটা কারণ রয়েছে। আপনাকে সম্ভবত আমি 2-3বার আমার ভিডিওতে বুঝিয়েছি যে কেন পাকিস্তান, কেন অন্য কেউ নয়, কেন রাশিয়া চায়নার মতো দেশগুলোও নয়। সো ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি সেটাই বলেছে এখন। সো পিসটক যে খুব ভালো যাচ্ছে না, মানে আসিফ মনির তেহরান ভিজিটের পরও যে পিসটক খুব বেশি ফলপ্রসূ হচ্ছে না, সেটার একটা উদাহরণ হচ্ছে প্রফেসর মোহাম্মদ মারান্ডি আজকে একটা টুইট করেছেন, যে টুইটে তিনি ক্লিয়ারলি দেখিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু এবং ইসরায়েলের জন্য আমেরিকান পার্সপেক্টিভ, আমেরিকান পিস মূলত হচ্ছে কমপ্লিটলি ইগনোর করে যাচ্ছেন এবং সম্ভাবনা আছে যে এই একমাত্র কারণে আলটিমেটলি লেবাননকে পিসটকে ইনক্লুড না করবে এবং তাতে করে পুরোপুরি ওয়ার আবার ছড়িয়ে পড়বে। যতটুকু এখন পর্যন্ত বোঝা গেছে যে পিসটক নিয়ে ইরানের ডেলিগেশন, ইরানিয়ান সাইড খুব সিরিয়াস। তারাও সরাসরি বলেছে, আব্বাস মোহাম্মদ বেগের গালিবাফ আজকেও সরাসরি বলেছেন যে লেবানন পিসটকের সবচেয়ে বড় ইস্যু, যাকে ইগনোর করার কোনো অপশন নেই এবং তাদেরকে ছাড়া পিস এস্টাবলিশ করার কোনো রাস্তা তৈরি হবে না। এবং ইরানিয়ান সিকিউরিটি কাউন্সিল স্পিকার এবং ফরেন মিনিস্টার স্পিকার সরাসরি আজকে তাদের কথা বলেছেন, যেখানে তারা বলেছেন যে নিউক্লিয়ার এজেন্ডা কমপ্লিটলি নন নেগোসিয়েটেবল এবং এখানে কোনো ধরনের নেগোসিয়েশন হবে না, যত কিছুই হোক তারা এতে কোনো ধরনের ছাড় দেবে না। এবং একইভাবে আজকে তাদের মিলিটারি চিফ সরাসরি বলেছেন যে 10 পয়েন্ট রয়েছে, সেই 10 পয়েন্টে তারা কোনোভাবে ছাড় দেবে না এবং এখানে যদি পিসটক কোনোভাবে এস্টাবলিশ করতে হয় এই 10 পয়েন্টকে মেনে নিয়ে তারপর সামনে এগোতে হবে। যে 10 টকের একটা স্পেসিফিক পয়েন্ট হচ্ছে লেবাননকে পিসটকে ইনক্লুড করা এবং পার্মানেন্ট সিজফায়ারে যাওয়া। যদি পার্মানেন্ট সিজফায়ার ইনক্লুড করতে না পারে তাহলে ওয়ারে ফিরে যাওয়ার চান্স এই দুই দেশেরই রয়েছে। সো এটা শুধু হার্ড নয়, এই মুহূর্তে যদি বলতে যাই এটা ওয়ান অফ দ্য হার্ডেস্ট
টাস্ক এই মুহূর্তে যেটা ক্যারি করে যাচ্ছে আসিফ মুনি শাহবাজ শরীফ এবং ওয়াশিংটন থ্রু তেহরান এবং ইসরায়েল, মানে একটা 4 অ্যাঙ্গেল নট ট্রায়াঙ্গেল 4 অ্যাঙ্গেল ইকুয়েশন তৈরি হয়েছে। পাকিস্তান থেকে তেহরান, তেহরান থেকে ওয়াশিংটন, ওয়াশিংটন থেকে ইসরায়েল, ইসরায়েল থেকে আবার পাকিস্তান। এটা সিরিয়াস একটা পার্টে পরিণত হয়েছে, যেটাকে আসলে কোনোভাবে সলিউশনের পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো রাস্তা এই মুহূর্তে কেউই তৈরি করতে পারেনি। এবং একই সময়ে আজকে মূলত মিডল ইস্টে আরেকটা ঘটনা ঘটেছে, যেটা সিরিয়া থেকে পুরোপুরিভাবে আমেরিকান ট্রুপস আজকে ফাইনালি উইথড্র হয়েছে। 14 বছরের অকুপেশন শেষে সিরিয়ান সম্পদ লুট করার পর আমেরিকান মিলিটারি ফাইনালি সিরিয়া থেকে লিভ করেছে। এবং এই লিভে আরেকটা ইন্ডিকেশন দেখাচ্ছে যে যেখান থেকে তারা লিভ করেছে সেখানে নতুন ওয়ারের ফিল্ড সাজানোর রাস্তা তৈরি করে দিচ্ছে, এবং সেটা হচ্ছে টার্কি। সিরিয়াতে এই মুহূর্তে সবচেয়ে বড় হাত রয়েছে মূলত তার্কির, এবং তার্কি থেকে সরিয়ে গিয়ে মূলত তার্কিকে অ্যাটাক করার ফ্লোর সাজাতে চেষ্টা করে যাচ্ছে মূলত আমেরিকা এবং ইসরায়েল। ধারণা করা হচ্ছে এরকম, বাট হয়তো এমনটা নাও হতে পারে, আবার হতেও পারে, দুটোই হতে পারে। অপরদিকে রাশিয়ান ইন্টেলিজেন্সের যে রিপোর্ট গতকালকে প্রকাশ পেয়েছে এবং যাতে ইরানিয়ান ডেলিগেশনকে রাশিয়া মূলত সাবধান করেছে, সেটা নিয়ে ইরান বেশ সিরিয়াস হয়ে গেছে। এবং ইরান সরাসরি দেখতে পাচ্ছে যে রাশিয়া যেসব তথ্য তাদেরকে শেয়ার করেছে বাস্তবতার সাথে যে মিল রয়েছে, তাতে খুবই অরিড হওয়ার মতো অনেকগুলো ব্যাপার রয়েছে। আমেরিকা তার এন্টায়ার ফ্লিট মিডল ইস্টে সাজিয়েছে, প্রায় 70,000-এর মতো ট্রুপস এখানে রেখেছে, 75th রেঞ্জার্স রেজিমেন্ট নিয়ে এসেছে, 82nd ব্রিগেডের কমান্ডোরা এখানে রয়েছে, এবং পুরো নেভাল ফ্লিট মূলত অ্যারাবিয়ান সি এবং গলফ অফ ওমান মানে ঘিরে রেখেছে, যাতে একটা বড় প্ল্যান রয়েছে যে গ্রাউন্ড ইনভেশন হয়ে যেতে পারে। আর যদি গ্রাউন্ড ইনভেশন হয়, তার প্রতি উত্তরে কি হতে পারে, আজকে আইআরজিসি চিফ সরাসরি বলেছেন তারা তাদের মিলিটারিকে সরাসরি অর্ডার দিয়েছেন এরকম যে কোনো ধরনের ফরেন ট্রুপস ইরানিয়ান 1 ইঞ্চ মাটিতেও যদি কোনো ধরনের বুট ফেলে, মানে পা রাখে, তাহলে তাদেরকে যেন কোনোদিন জিন্দা ফেরত যাওয়ার কোনো অপশন দেওয়া না হয়। সহজ কথা যে ওয়ারটা এমন হবে যে ডু অর ডাই, হয় মারো নয় মরো, ব্যাপারটা এমন হয়ে যাবে ইরানের পক্ষ থেকে, এবং ইরান সেই প্রস্তুতি নিতে শুরু করেছে। সো এখন পর্যন্ত যতটুকু বলতে পারি যে এই ওয়ার যদি এভাবে চলতে থাকে এবং আমেরিকা যদি এভাবে নো স্যাক্রিফাইস পয়েন্টে যায় এবং ইরান তার ওয়ার অফ সার্ভাইভালকে ওয়ার অফ অ্যাগ্রেশন কিংবা ওয়ার অফ ডমিনেশনের দিকে নিয়ে যায়, তাহলে আলটিমেটলি ফাইনালি আমেরিকার পতনটা এখানে খুব ভয়ঙ্করভাবে হবে, যেটা হয়তো ধারণা করা যাচ্ছে না। আর যার একটা বড় প্রান্তে 2 ফ্রন্ট ওয়ার হয়ে যেতে পারে। প্রথম ফ্রন্টটা ইরান, দ্বিতীয় ফ্রন্টটা হচ্ছে লেবানন, এর সাথে যুক্ত হয়ে যেতে পারে আনসারুল্লাহ বা হুতি। সো এটা আউট অফ কন্ট্রোল অলমোস্ট অল দ্য ওয়ে, ফ্রম আমেরিকান সাইড, ফ্রম ইরান সাইড, অলসো ফ্রম ইসরায়েলি সাইড। এটা ডেভাস্টেটিং এই মুহূর্তে। এবং যখন এগুলো বলছি তখন একটা ইকোনমিক ক্রিপলিং হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে, আর সেটা হচ্ছে দুবাই বা ইউএই তার এখনও অ্যাগ্রেসিভ মুভমেন্ট অব্যাহত রেখেছে। সে ইসরায়েলের সাথে পুরো দমে অপারেশন করে যাচ্ছে এবং আমেরিকাকে সুযোগ দিয়ে যাচ্ছে ইরানে অ্যাটাক করার জন্য, এবং মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতে সে কোঅপারেশনের চেষ্টা করে যাচ্ছে। যেমন ওমানের সুলতানের সাথে গতকালকে মিট করেছে, যেখানে ফলপ্রসূ কোনো রেজাল্ট আসেনি এবং ওমান সম্ভবত তাদেরকে কোনো ফ্লোট দিচ্ছে না। কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর নিউজ হচ্ছে মধ্যপ্রাচ্যে একমাত্র দেশ ইউএই, যারা এই মুহূর্তে সবচেয়ে বেশি ইকোনমিক লসের মধ্যে রয়েছে। আজকের রিপোর্ট পর্যন্ত তাদের প্রায় 450টা হোটেল কমপ্লিটলি ক্লোজড হয়ে গিয়েছে, যে হোটেলগুলো মূলত হচ্ছে মিড রেঞ্জ যত ধরনের কাস্টমার মূলত ট্যুরিজম উপলক্ষে দুবাইয়ে যেত, তাদেরকে টার্গেট করে তাদের ব্যবসাটা চলতো। গত 40 দিন ধরে তাদের কোনো ব্যবসা নেই এবং তারা ফাইনালি হোটেলগুলোকে বন্ধ করতে বাধ্য হয়েছে, এবং এই হোটেলগুলো এই মুহূর্তে আর সার্ভাইভ করার ক্যাপাসিটিতে নেই। 450 হোটেল দুবাইয়ের জন্য এটা বিশাল একটা অ্যামাউন্ট। রিজন হচ্ছে দুবাই অনেক ছোটো একটা এরিয়া, মানে এন্টায়ার ইউএই খুব ছোটো একটা কান্ট্রি, এবং এখানে 450 হোটেল বন্ধ হয়ে যাওয়া মানে বিশাল ইম্প্যাক্ট। এবং রিপোর্ট এটাও বলছে যে বুর্জ আল আরবের মতো যে বিশাল হোটেল রয়েছে, সেটা এই মুহূর্তে অলমোস্ট ট্যুরিজম জিরোতে চলে এসেছে, এবং গত 40 দিন ধরে তাদের ট্যুরিস্ট রীতিমতো কমতি অবস্থায় রয়েছে। এবং এই অবস্থায় যদি তাদেরকে এই হোটেল সার্ভাইভ করে রাখতে হয়, তাহলে স্টেট ফান্ড প্রয়োজন হবে, এবং দুবাই স্টেট থেকে এই মুহূর্তে যদি কোনো ফান্ড তাদেরকে অ্যালোকেট করা না হয়, তাহলে বুর্জ আল আরবের মতো হোটেলও বন্ধ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর চেয়েও ভয়ঙ্কর, দুবাইকে আশীর্বাদ হিসেবে যারা দেখে নিত, বিশেষ করে গ্লোবাল ইনফ্লুয়েন্সারগুলো, সহজ কথা আমার মতো যারা কন্টেন্ট তৈরি করে, সারা পৃথিবী জুড়ে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা মূলত দুবাই তাদের একটা সেকেন্ডারি হাব তৈরি করেছিল, সেকেন্ডারি হোম তৈরি করেছিল। এইসব ইনফ্লুয়েন্সারদের মধ্যে সবচেয়ে বড় অংশ রয়েছে আমেরিকান, ইউকে, ইউরোপিয়ান এবং এন্টার মিডল ইস্ট এবং ওয়েস্ট এশিয়ার কান্ট্রিগুলো থেকে, যার মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে ব্রিটিশরা। ব্রিটিশদের প্রায় 70 জন ইনফ্লুয়েন্সারকে তারা হচ্ছে অ্যারেস্ট করেছে, জেলে নিয়েছে। এর রিজন হচ্ছে
তারা এই ওয়ার চলাকালীন সময়ে বিভিন্ন ধরনের ভিডিও করেছে, সেই ভিডিওগুলো তাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে এবং তাদের শেয়ারের হাত ধরে এটা সারা ওয়ার্ল্ড দেখেছে দুবাইয়ে অ্যাকচুয়ালি কোন ধরনের অ্যাটাক চলছে ইরানের পক্ষ থেকে এবং দুবাই কিভাবে সেটাকে ডিফেন্ড করতে ব্যর্থ হয়ে যাচ্ছে এবং কিভাবে দুবাইয়ের মিথ্যাচার সত্যিকার অর্থে পাত্তা পাচ্ছিল না মধ্যপ্রাচ্য জুড়ে, এবং সেটা তারা রিভিল করেছে এবং তাদের এটা সবচেয়ে বড় অপরাধ হিসেবে দেখে যাচ্ছে দুবাই, এবং দুবাই আলটিমেটলি তাদেরকে জেলে ভরেছে। এবং শুধু এখানেই শেষ নয়, ইউরোপিয়ান আরও প্রায় 15 থেকে 25 জনের মতো ইনফ্লুয়েন্সারকে তারা গত পরশুদিন পর্যন্ত ইন্টারভিউ করেছে এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়েছে, কাস্টাডিতে নিয়ে তাদের ফোন থেকে শুরু করে তাদের যত ইলেকট্রনিক ডিভাইস আছে সেগুলোকে ফরেনসিক করেছে এবং সেখানে তারা পার্সোনালি কার কার সাথে মেসেজিং করেছে এবং সেখানে কাকে ভিডিও পাঠিয়েছে সেগুলো তারা খুঁজে খুঁজে বের করেছে, এবং সেটা তাদেরকে এই মুহূর্তে সম্ভাবনা আছে তাদেরকেও জেলে ভরার এবং লং টার্ম জেলে পড়তে পারে। সো অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে চিন্তা করলে এটা একটা বিশাল অ্যামাউন্ট এবং তাদের জন্য দুবাইয়ে আরও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। এর চেয়েও বড় হচ্ছে দুবাইয়ে যে রিয়েল এস্টেট বিজনেস রয়েছে এটা দুবাইয়ের প্রাণ বলা যায়, এবং দুবাইয়ের ফ্ল্যাট প্লট এবং তাদের যে এন্টায়ার রিয়েল এস্টেট ইকোসিস্টেম এটাকে বলা হচ্ছিল ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য বেস্ট, এবং সেটা এই মুহূর্তে 30% বেশি দরপতন হয়েছে। সহজ কথা, একটা ফ্ল্যাট আগে যে দামে বিক্রি করতো সেই দামের চেয়েও 30% কম দাম অফার করেও মূলত কাস্টমারকে সেটা সেল করতে পারছে না। এবং দুবাইয়ে যারা বড় বড় ইনভেস্টর ছিলেন ইউরোপ এবং আমেরিকা থেকে, পাশাপাশি এশিয়ার অন্যান্য কান্ট্রি থেকে এবং ইন্ডিয়া থেকে, তারা মূলত তাদের ইনভেস্ট ওয়েফট আউট করার চেষ্টা করে যাচ্ছেন এবং দুবাই থেকে সরিয়ে অন্য কোথাও নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। $1 মিলিয়ন বেশি তারা এই মুহূর্তে উইথড্র করতে পারছেন না। ব্রিটিশ এক ইনভেস্টর গতকালকে আল জাজিরাতে সরাসরি বলেছেন সে $1 মিলিয়ন উইথড্র করার পর তার অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এবং সে আর কোনো টাকা উইথড্র করতে পারছে না, এবং যারা যারা এখন পর্যন্ত উইথড্র করতে পেরেছেন তাদের বেশিরভাগ অংশে টাকা তারা উইথড্র করে নিয়ে গেছেন মূলত সিঙ্গাপুর এবং হংকংয়ের মতো এরিয়াতে। দ্যাট মিনস হচ্ছে আলটিমেটলি দুবাই তার যে বিশাল একটা এরিয়া গড়ে তুলেছে মূলত হচ্ছে ইনভেস্টর হাব হিসেবে, সেটা এই মুহূর্তে ডিগিং ডাউন। আলটিমেটলি হচ্ছে এটা আসলে কোনোভাবে টিকার মতো রাস্তায় নেই। সম্ভাবনা আছে যে নো ট্যাক্স ইনকামের যে প্রথা দুবাই চালু করেছিল সেটা উইথ ট্যাক্স রিটার্নে ফিরে আসতে পারে এবং বড় আকারের ট্যাক্সের উপর রিলে করতে পারে। সো সম্ভাবনা আছে যে আমাদের মধ্যপ্রাচ্য জুড়ে, বিশেষ করে দুবাই ইউএই জুড়ে আমাদের যে বাংলাদেশি ভাই বোনেরা যারা জব করে যাচ্ছেন তাদের জন্য বড় একটা বিপদ খুব স্বল্প সময় অপেক্ষা করে যাচ্ছে। যদি ওয়ার শেষ হয়তো গুড, যদি শেষ না হয় তাহলে ইউএইর পতনটা অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। দ্যাটস ইট।